নমস্কার ট্রাইব বাংলা সকলকে স্বাগত। এই মুহূর্তে ঘড়িকাটা সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হবে? মূলত আপনারা জানেন বিধানসভা উপনির্বাচন গিয়েছে এবং তার ফলাফল ঘোষণা হয়েছে 13ই জুলাই, এবং এই 13ই জুলাই বিধানসভা উপনির্বাচনের যে ফলাফল বেরিয়েছে তা সত্যি অনেককে ভাবাচ্ছে, বিশেষ করে রাজনৈতিক মহলকে। সঙ্গে সঙ্গে বিজেপির ক্ষেত্রেও এমন এক ফলাফল সত্যি অনেকটাই বিজেপিকে ব্যাক ফুটে ফেলেছে। এবার প্রশ্ন উঠছে, কেন বিজেপির এরকম ফলাফল দিনের পর দিন বাড়ছে? প্রশ্ন উঠছে, কেন বিজেপির ফলাফলে এতটা ডাউনগ্রেডের দিকে যাচ্ছে? এই যাবতীয় বিষয় নিয়ে যখন জলঘোলা পরিস্থিতি, তখন আমাদের আজকের এই শো। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলুন তো, বঙ্গে রাজ্যপাল তার যা ভূমিকা, সেই ভূমিকা নিয়েও বারবার উঠেছে প্রশ্ন। ঠিক যেমন ভগবানগোলা এবং বরানগরের উপনির্বাচনের ক্ষেত্রে সায়ন্তিকা এবং রেয়াতে, এদের দুজনের ক্ষেত্রেই তাদের শপথ বাক্য পাঠ নিয়ে নানান রকম জল্পনা কল্পনার পরে দীর্ঘ 1 মাস পরে তারা শপথ বাক্য পাঠ করলেন, তাও আবার স্পিকারের হাত ধরে। অর্থাৎ সেই জায়গাতেও এতটা জলঘোলা পরিস্থিতি কেন তৈরি হয়েছিল তা নিয়ে দীর্ঘদিন রাজনৈতিক জল্পনা কল্পনা চলল, কিন্তু এবারে নতুন করে এক জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। কি বলুন তো, 4টে জায়গাতেই সবুজ ঝড়, এবং এই সবুজ ঝড়ের প্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে এখন থেকেই একটা ছোট্ট প্রশ্ন উঠেছে, রাজ্যপাল এবারও কি একই রকম অবস্থার সৃষ্টি করবে? এই 4জন বিধানসভার উপনির্বাচনে যারা সত্যি ফলাফলে জনগণের মতামতে জিতেছেন, এই যাবতীয় বিষয় নিয়ে জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টা। কিন্তু তার আগে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, শপথ ঘিরে আবারও কি একই স্মৃতি বহন করবে রাজ্য? আমার দ্বিতীয় প্রশ্ন, উপনির্বাচনেও আশানুরূপ ফল পেল না বিজেপি, তবে কি সত্যি উন্নয়ন নিয়ে অপপ্রচার করেছিল বিজেপি? প্রশ্ন নম্বর 3, দেশীয় স্তরেও ফল খারাপ বিজেপির, কি বার্তা বহন করছে? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, 26-এ কি হতে চলেছে? অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনে এই বঙ্গে ঠিক কি বার্তা বহন করতে চলেছে সমস্ত রাজনৈতিক স্তরে? এই যাবতীয় বিষয় জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টা। কিন্তু তার আগে বিশেষ এক প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি, তারপর আসছি বিশদ আলোচনা শুরু। উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল। বিজেপির জেতা 3টি আসনই ছিনিয়ে নিয়েছে তৃণমূল। 2021 সালে বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণে জয়ী হয়েছিল বিজেপি। উপনির্বাচনে ওই 3টি কেন্দ্রে তাদের থেকে ছিনিয়ে নিল জোড়া ফুল শিবির। মানিকতলায় তৃণমূল জয়ী হয়েছিল বিধানসভা নির্বাচনে। সাধন পান্ডের মৃত্যুতে সেখানে উপনির্বাচন, তাতেও জয়লাভ করল তারা। উপনির্বাচনে 4টি আসনেই হারল বিজেপি। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, বিহার, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ, এই 7 রাজ্যের 13 আসনে 10ই জুলাই উপনির্বাচনে ভোট হয়েছে। এই 13 আসনের মধ্যে আগে বিজেপি, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস প্রতিটি দলের 2টি করে আসন ছিল। 1টি করে আসন ছিল উত্তরপ্রদেশের বহুজন সমাজ পার্টি, বিহারের জনতা দল, তামিলনাড়ু দ্রাবিড়া মুনিত্রা খাজাগাম এবং 1টি ছিল আম আদমি পার্টি। বাকি 3টি আসন ছিল স্বতন্ত্র। এবার পরিস্থিতি ভিন্ন দেখা যাচ্ছে। বিজেপি তাদের আসনে পিছিয়ে রয়েছে এবং কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে সহ ইন্ডিয়া জোটের অন্যান্য দল বা স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে প্রায় সব আসনে। শনিবার নির্বাচনী কমিশন ভোট গণনার শেষে এই সব আসনের ফলাফল ঘোষণা করে। এর মধ্যে হিমাচল প্রদেশের 3 আসনের 1টিতে বিজেপি ও 2টিতে কংগ্রেস জয়ী হয়েছে। দেহরা আসনে প্রার্থী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখশ্রী কমলেশ ঠাকুর। তিনি বিজেপির প্রার্থী হোশিয়ার সিংকে 9,399 ভোটে হারিয়ে দেন। পশ্চিমবঙ্গের 4 আসনে 4টিতে জিতেছে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেস। এই 4 আসন হচ্ছে কলকাতার মানিকতলা, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। দিল্লি আম আদমি পার্টি পাঞ্জাব রাজ্যের জালান্দর পশ্চিমে আসনে জয় হয়েছেন এবং বিজেপি জিতেছে মধ্যপ্রদেশের অমরবাড়া আসনে। ইন্ডিয়া জোটের শরিক দ্রাবিড়া মুনিত্রা খাজাগমের প্রার্থী তামিলনাড়ুর বিক্রমবান্দি আসনে প্রায় 6,700 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
উত্তরাখণ্ড রাজ্যের বদ্রীনাথ ও মঙ্গলাউর এই দুই আসনে এবং কংগ্রেসের দুই প্রার্থী জয়ী হয়েছেন। মঙ্গলাউর আসনে কাজী মোহাম্মদ নিজামুদ্দিন মাত্র 422 ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী কার্তার সিং ভাদানাকে হারিয়ে দেন। বিহারের রাজ্যের রুপৌলি আসনের স্বতন্ত্র প্রার্থী শঙ্কর সিং নীতিশ কুমারের জনতা দলের প্রার্থী কালাধর মণ্ডলকে 8,246 ভোটে হারিয়ে জয়ী হন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কোনো শরিক দলই এবার আশানুরূপ ফল করতে পারেনি। তবে জয়ী স্বতন্ত্র প্রার্থী শেষ পর্যন্ত কোন দলে যোগ দেন এখন সেটাই দেখার। সম্প্রতি অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে বিজেপি 240 আসনে জয়ী হয়েছিল। সরকার গঠনের জন্য দরকার 272 আসন। এই অবস্থায় জোটের অন্যতম শরিক চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি ও নীতিশ কুমারের জনতা দলের সমর্থন নিয়ে নরেন্দ্র মোদী জোট সরকার গঠন করেন। ওই নির্বাচনে নাইডুর টিডিপি 16 এবং দল 12 আসনে জয়ী হয়। ব্যুরো রিপোর্ট, প্রাইম টিভি বাংলা। রাজনৈতিক আলোচনা চলবে আগামী 1 ঘন্টায়, কিন্তু তার আগে আমরা পরিচয় পর্বে আসবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় যেগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট আপনাদের সামনে রাখার চেষ্টা করব। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একেবারে সরাসরি তাদের ওয়েবসাইট থেকে কিছু তথ্য আপনাদের সামনে রাখার চেষ্টা করব। একেবারে যে বিষয় নিয়ে আলোচনা চলছে, বিজেপির এই রকম ফলাফল বলতে কি বোঝানোর চেষ্টা করছি, অর্থাৎ ধরাশায়ীর মতো ফলাফল। কেন বলছি বলুন তো? তার কারণ 13টি জায়গাতে বিধানসভা উপনির্বাচন হয়েছে এবং সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না বলতে গেলে বিজেপিকে। শুধুমাত্র 2টি জায়গাতে বিজেপি রয়েছে এবং এখান থেকেই প্রশ্ন উঠছে নানান রকম। বিজেপির এই ভরাডুবির কারণ আদতে কী জায়গায়, কোন জায়গায় ত্রুটি বিচ্যুতি থেকে যাচ্ছে বিজেপির, এই অ্যানালিসিসগুলো বিজেপির পক্ষ থেকে যারা থাকবেন তারা করবে। কিন্তু প্রশ্ন উঠছে বিজেপি এবং তৃণমূল এবং তার সঙ্গে সঙ্গে দেশীয় স্তরে বিজেপি অর্থাৎ এনডিএ বনাম আইএনডিআই অ্যালায়েন্স। একটা জিনিস আমাকে সত্যি বলতে হচ্ছে, যখন প্যানেল অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে করেছি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে নানান শো করতে হয়েছে। ইন্ডিয়া অ্যালায়েন্সের জোর এবং সংগঠন এবং সব দিক থেকে বিবেচনা করে সেই জায়গাতে সেই জায়গা আমরা দেখেছি ইন্ডিয়া অ্যালায়েন্সে কখনো ছড়েছে উঠেছে, অর্থাৎ উত্থান পতন নিয়ে লোকসভা ভোটের তাদের উত্থান স্বাভাবিকভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের জন্য একটা বড় সড়ো প্রশ্ন আমরা বলে সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন দেখেছিল যে ইন্ডিয়া অ্যালায়েন্স কি সত্যি ফলাফল ঘোষণা করতে পারবে লোকসভা নির্বাচনে। কিন্তু যখন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হলো সবার চক্ষু চরম গাছ, আর সেই জায়গাতেই এবার 13টি জায়গায় বিধানসভা উপনির্বাচনে ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রে একটা বড় সড়ো ফলাফলের দিক নির্দেশ করছে। এবং সেইখানে দাঁড়িয়ে এনডিএ সরকার বা বিজেপির এই পতন ঠিক কী কারণের জন্যে জানার চেষ্টা করব বিজেপির সমর্থকের থেকে। কিন্তু এই মুহূর্তে পরিচয় পর্ব সর্ব আমাদের সঙ্গে যারা জুড়ে রয়েছেন এই মুহূর্তে অনলাইনে রয়েছেন প্রত্যেকেই আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। স্নেহায়ন সরকার বিজেপি সমর্থক আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, লিপিকা ঘোষ কংগ্রেস সমর্থক আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, রাজু কর্মকার তৃণমূল সমর্থক আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, জয়দেব ঘর রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের চারজনকেই স্বাগত প্রাইম টিভি বাংলা এক কথায় অঞ্জনের এই শোতে। আমি প্রথম প্রশ্নই রাখবো সরাসরি জয়দেব বাবুর কাছে। জয়দেব বাবু, আপনি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট। একটা বিষয় একটু আমাদের দর্শকদের জন্য এবং আমাদের জন্য একটু ক্লিয়ার করার চেষ্টা করুন। আপনি 13টি জায়গায় বিধানসভা উপনির্বাচন হয়েছে, সেখানে বিজেপির ফলাফল শুধুমাত্র 2টি জায়গাতে তাদের উত্থান এবং বাকি জায়গাগুলোতে অদ্ভুতভাবে পতন হয়েছে। শুধু তাই নয়, লোকসভা ভোটের ক্ষেত্রেও যে পরিমাণ ফলের আশা করেছিল বিজেপি সেই ফলাফল কিন্তু তারা পাননি। উল্টো দিকে 4টি আসনে বঙ্গে 4টি আসনে যেখানে এর আগের বা 2021 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপি একটু হলেও ছিল, এবার তারা সেই জায়গাগুলোকেও হারালো। কি মনে হয় ঠিক কোন জায়গাতে বিজেপির ত্রুটি বিচ্যুতি ঘটছে বলে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনার মনে হয়? বিজেপি তার ভোটারদের প্রতি দায়িত্ববান নয়, বিজেপি তার ভোটারদের প্রতি দায়িত্ববান আস্থাশীল নয়। এই জন্য বলছি, আপনি পশ্চিমবঙ্গে দেখুন, পশ্চিমবঙ্গে বাগদা, রানাঘাট, রায়গঞ্জ তিনটেতেই আপনার বিজেপি জিতেছিল, বহু ভোটে জিতেছিল। 2021-এই জিতেছিল। 2021-এর পর থেকে 22, 23, 24 3 বছর সময় পেলে তুমি বাগদার ভোটার, রানাঘাটের ভোটার,
বা বারাসাতের ভোটার বা তুমি রায়গঞ্জের ভোটারের জন্য কি করেছো? তুমি রায়গঞ্জে কটা কেন্দ্রীয় প্রকল্প, রেলের কারখানা বা বড় ভারী যন্ত্রের কারখানা বা সেখানের কর্মসংস্থান, সেখানের আর্থসামাজিক উন্নয়ন, সেখানে জাতীয় সড়ক, তুমি কি কি কাজ করেছো এবং সেখানকার মানুষের মানোন্নয়ন কি করেছো? তুমি যদি আজকে ওখানে কেন্দ্রীয় 3টে ভারী শিল্প নিয়ে আসতে, তুমি যদি তোমার হাতে আদানি আম্বানি, তুমি তাদের বিয়ে বাড়িতে পর্যন্ত যাচ্ছ, এত আতিথ্যতা তোমার সঙ্গে হচ্ছে, তো তুমি তাদের থেকে 4টে বড় কারখানা নিয়ে আসতে পারতে। তুমি বড় বড় শিল্পপতিদের বলতে যে বাগদায় 2টো কারখানা দাও, রায়গঞ্জে 2টো কারখানা দাও, রায়গঞ্জে এবং রানাঘাট কলকাতা দক্ষিণ বারাসাতে 2টো কারখানা দাও, কর্মসংস্থান করো, বড় বড় জাতীয় সড়ক করো, এবং ওখানকার মানুষের দৈনন্দিন মানোন্নয়নের জন্য, নাগরিক জীবনযাত্রার উন্নয়নের জন্য যদি বিজেপি সদা সচেষ্ট হতো, তাহলে আজকে এই ফলাফল হতো না। যেরকম ভাবে জিও রিচার্জ বৃদ্ধি করার পরে সবাই হুড়মুড়িয়ে বিএসএনএল এ পোর্ট করছে, কিন্তু বিএসএনএল যদি পরিষেবা দিতে না পারে, আবার সবাই ফিরে চলে আসবে সেই জিও এবং এয়ারটেলে। ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেস থেকে মুক্তি নিয়ে মানুষ গেছিল বিজেপিতে, কিন্তু বিজেপি পরিষেবা না দিতে পারার জন্য, বিজেপি মানুষের আস্থা রক্ষা করতে না পারার জন্য, মানুষকে চাকরি দিতে না পারার জন্য, মানুষকে সুরাহা দিতে না পারার জন্য তারা আবার হুড়মুড়িয়ে তৃণমূলে ফিরছে। এখানে আপনি লক্ষ্মীর ভান্ডারকে গালিগালাজ করে বা বাংলার মানুষকে গালিগালাজ করে বা ওই ভোট লুটের গল্প বলে বা ওই ছাপ্পা ভোট লুট, রিগিং, এইসব তথ্য করে লাভ নেই। কারণ শতাংশের হিসেবে 5-10% ভোট লুট হয়। কখনো সব মানুষ যদি বিজেপিকে, যারা ভোট দিয়েছিল তারা সবাই যদি এবারেও বিজেপিকে ভোট দিত, এই ফলাফল হতো না। আর এটা নিশ্চয়ই বলবেন না তৃণমূল 100% ছাপ্পা মেরেছে, তৃণমূল 100% ভোট রিগিং করেছে। 5-10% হলেও বিজেপির ভোট যদি পড়তো, তাহলে ফলে 34,000, 35,000, 36,000 এই পার্থক্যগুলো আমরা দেখতে পেতাম না। এবং সব থেকে বড় কথা, বিজেপি যে ধর্মের আধারিত রাজনীতিটা করে, অযোধ্যাতে হেরেছে, মানে অযোধ্যা বিধানসভায় জিতলেও ফৈজাবাদ লোকসভায় হেরেছে, মানে উত্তরপ্রদেশের অযোধ্যা যে লোকসভার অন্তর্গত, ফৈজাবাদ লোকসভায় হেরেছে, অযোধ্যা বিধানসভায় হেরেছে। কিন্তু এবারে তো সরাসরি বদ্রীনাথ বিধানসভাতেই হেরে গেছে, যেখানে মোদী প্রতি বছর যায়। মোদী প্রতি বছর যেখানে কেদারনাথ বদ্রীনাথ যায়, সেই বদ্রীনাথে হেরে গেছে। আবার এখানে কংগ্রেসেরও একটা বড় সংকট। মধ্যপ্রদেশের যে ছিন্দওয়াড়া থেকে কমলনাথ জিততো, সেই কমলনাথের ছেলেকে ছিন্দওয়াড়াতে দাঁড় করানোর জন্য যে কামালওয়াড়া বিধানসভা কেন্দ্রটি, যেটা মানে কমলনাথের গড়, মানে কংগ্রেসের দুর্গ, সেখান থেকে এবারে কিন্তু কংগ্রেসের পুত্র, মানে কমলনাথের পুত্র, এই নকুল নাকি নাম, সেই মহাজন হেরে গেছেন। তাহলে কংগ্রেস মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় হারে, কংগ্রেস কমলওয়াড়ায় হারে, বিজেপি বদ্রীনাথে হারে। অর্থাৎ সব রাজনৈতিক দলকেই বুঝতে হবে ভোটার কারুর কেনা গোলাম নয়। বেশ 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 আগামী এক ঘন্টা আপনার থেকে আরো কিছু বোঝার চেষ্টা করবো। এবার সরাসরি চলে যাবো স্নেহান বাবুর কাছে। স্নেহান বাবু, আপনি শুনলেন জয়দেব বাবু কি বলছেন, আপনাদের নিজস্ব কিছু অ্যানালিসিস নিশ্চয়ই থাকবে। আমার শুধু প্রশ্ন একটা জায়গাতে, হিমাচল প্রদেশে হামিরপুর এবং মধ্যপ্রদেশের আমারবাড়া, এই দুটো জায়গা বাদ দিয়ে কেন আপনাদের এই ধরাশায়ী সিচুয়েশন? না, বিষয়টা হচ্ছে যে মানে এই যে 2টো সিট বলছেন, এই 2টো সিটও কিন্তু আমাদের ছিল না। মানে এই 2টো সিটে যদি আপনি বিধানসভা নির্বাচন দেখেন, তাহলে এই 2টো সিট কংগ্রেসেরই ছিল। যেটা ছিল হচ্ছে ভারতীয় জনতা পার্টি, সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবাংলার এই 3টে সিট, আর এনডিএর যে আমাদের জোট সুবিধাতে জেডিইউ বিহারে একটি সিট ছিল, যেটি জেডিইউ হেরে গেছে, কিন্তু সেখানে ইন্ডিয়া জোট জেতেনি, জিতেছে হচ্ছে গিয়ে নির্দল প্রার্থী, ইন্ডিপেন্ডেন্ট। এবং বিষয়টা হচ্ছে গিয়ে দেখুন, পশ্চিমবাংলার বাইরে যে 9টি সিটের নির্বাচন হয়েছে, ঠিক আছে, সেখানে ধরে নিন ভারতীয় জনতা পার্টি 2টো সিট জিতেছে, বাকি 7টার মধ্যে ধরে নিন কোথাও কংগ্রেস জিতেছে, কোথাও তাদের শরিক দল যারা জিতেছে, একটা ইন্ডিপেন্ডেন্ট জিতেছে, কিন্তু একটা ধরে নিন কোথাও একটা তুল্যমূলক লড়াই হয়েছে, ঠিক আছে। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি আপনি বলেন আমাদের যদি ম্যাক্সিমাম লস হয়েছে, সেটা পশ্চিমবাংলায় হয়েছে। কারণ আমাদের এই যে বাই ইলেকশনের 13টা সিট ছিল, তার মধ্যে আমাদের 3টে সিট বিজেপি জিতেছিল, 3টে ছিল পশ্চিমবাংলার। যদি আপনি বাই ইলেকশনের ইতিহাস দেখেন, তো পশ্চিমবাংলার বাই ইলেকশনের ইতিহাসে চিরকালই ধরে নিন যে শাসক দল থাকে তারাই জেতে। এবং ধরে নিন আরেকটা বিষয় যেটা হয়ে গেছে, 2011-র পর থেকে যদি আপনি আরো বাই ইলেকশন গুলো দেখেন, তো তৃণমূল আসার পর থেকে আপনি
22 সালের ইতিহাসে শুধুমাত্র দুটো ক্ষেত্র দেখা গেছে, একটা যে 2014 বসিরহাট দক্ষিণ যেখানে বিজেপি জেতে, আর এই 2023 হচ্ছে গিয়ে আপনার এই আপনার সাগরদিঘি যেখানে কংগ্রেস জেতে। এছাড়া আপনি বাই ইলেকশন পরপর দেখে যান, তো বাই ইলেকশনে সেখানে পরপর তৃণমূল কংগ্রেসে জিতেছে এবং এই রকমের মার্জিনেই জিতেছে। মানে এরকম মার্জিন কি এর থেকে অনেক বেশি? মানে আমরা দেখেছি দিনাদার মতো জায়গাটা দেখি তৃণমূল কংগ্রেস 1.5 লাখ ভোটে জিতেছে। কিন্তু বিষয় হচ্ছে দেখুন একটা জিনিস সিগনিফিকেন্ট, শুধুমাত্র দেখুন 12টা 12:30 1টার পর থেকে যে বেশ কিছু জায়গায় ঘটনা ঘটেছে, মানে বেশ কিছু বলে 4টে জায়গাতে ঘটনা ঘটেছে, সেটা বিজেপি একা না, 4টে দলই, মানে আমাদের 4টে বলতে কংগ্রেস, সিপিএম, বিজেপি সবাই বিরোধীরাই অভিযোগ করেছে। কিন্তু বিষয় হচ্ছে কি আমাদের যিনি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য নিজে বলেছেন যে দেখো এই দিনের পর দিন যে কোনো ইলেকশনে শুধুমাত্র তৃণমূল সন্ত্রাস করছে, তৃণমূল ছাপ্পা করছে, এই অভিযোগ করলে বা এই কান্নাকাটি করলে তো হবে না। এটা তো এখন দেখুন এটা তো এখন দেওয়াল লিখন হয়ে গেছে। জয়দেববাবু আপনার সাউন্ডটা একটু ডাউন করুন প্লিজ। জয়দেববাবু আপনার সাউন্ড আসছে। স্নেহান বাবু বলুন। তো সেইখানে ধরুন এই ধরনের ঘটনা ঘটবে। তো বিষয় হচ্ছে কি দেখুন আমরা তো আর এই মানে এই গুন্ডা বাহিনীর মোকাবিলা করতে বোমাগুলি নিয়ে রাস্তায় বেরোবো না, কিন্তু সাংগঠনিক আমাদেরকে আরো মজবুত হতে হবে এবং সাংগঠনিক ভাবে আমাদের সেই জায়গায় পৌঁছাতে হবে যাতে এই জিনিসগুলো রেজিস্ট করা যায়। এই জায়গায় কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই যে এই ঘটনাগুলোকে সামনে রেখে শুধুমাত্র এই রিগিং বা ছাপ্পাকে সামনে রেখে আমরা বারংবার বলবো যে ছাপ্পা হয়েছে, রিগিং হয়েছে বলে আমরা হেরেছি, এই জায়গাটাকে আমাদেরকে ওভারকাম করতে হবে। এটা ঘটনা মানে ক্রমাগত ঘটছে, পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, কর্পোরেশন বলুন, হয়ে গেছে। আমরা জানি এটা আবারও যে আপকামিং ইলেকশন হবে সেখানেও ঘটবে। তো আমাদেরকে তো সেই এটাকে একটা মানে রিজন হিসাবে বা বাহানা হিসাবে না খারাপ করে এটাকে রেজিস্ট করতে হবে। এটা হচ্ছে প্রথম আমাদের পয়েন্ট বা আমাদের একটা উপলব্ধি, যেটা আমাদেরকে যেদিন ইলেকশন হয়েছে সেদিন প্রেস কনফারেন্স থেকে আমাদের দল শেয়ার করেছে। দ্বিতীয় যেটা দেখুন, দ্বিতীয় বিষয় হচ্ছে কি এই যে তিনটে কেন্দ্রে ভোট হয়েছে, এই তিনটে কেন্দ্রে ধরে নিন আপনি যদি মানে 2021 ছেড়ে দিন 2024 লোকসভারও দেখেন সেখানেও বিজেপি এগিয়ে আছে, বা তৃণমূল কংগ্রেসের ভোট কোথাও 40, কোথাও 42 বা কোথাও 40%-এর নিচে। সেখান থেকে যখন ভোট মানে বিধানসভা উপনির্বাচন হলো, তৃণমূলের ভোট শেয়ারটা গিয়ে দাঁড়িয়েছে 58-59% গিয়ে দাঁড়িয়েছে। তো যদি ধরুন বিজেপির এগেনস্টে মানুষের রায়টা নাই থাকে, তো এই যে বিপুল সংখ্যক ভোটটা, এই যে অ্যান্টি ইনকনভেন্সির যে ভোটটা, তৃণমূল বিরোধী যে ভোটটা, সেটা তো কোনো বিরোধী দলে গেল না, সেটা হঠাৎ করে ঘুরে গিয়ে তৃণমূল কংগ্রেসে চলে গেল। এটা কোথাও একটা আশ্চর্যের বিষয় না? মানে আমি বলছি যে পুরোটাই যে দাঙ্গা হাঙ্গামার জন্য হয়েছে তা না, বাট তৃণমূলের একটা সাডেন স্ট্র্যাটেজি আছে, উপনির্বাচনে লড়ার একটা স্ট্র্যাটেজি আছে। এবং এই নির্বাচনে যদি আপনি দেখেন কুণালগঞ্জ থেকে শুরু করে তৃণমূলের টপ মোস্ট লিডাররা একটা মানে তাদের বটম লাইন নিয়ে এগিয়েছিল বা একটা তাদের একটা স্টেটমেন্ট নিয়ে এগিয়েছিল যে আগামী 2 বছরের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে, সরকার পরিবর্তন হবে না। তো আপনাদের এলাকায় বা আপনাদের বিধানসভা ক্ষেত্রে যদি আপনারা উন্নয়ন চান বা কাজ চান তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। তাই জন্য আপনি দেখুন যদি আপনি বিজেপির খুব খারাপ অবস্থা, বিজেপি ভোটটা পায়নি, তাহলে ধরুন অ্যান্টি ইনকনভেন্সি ভোট বা যে অ্যান্টি তৃণমূল কংগ্রেস ভোট ছিল তো যাবে অন্য কোনো বিরোধী দলে, তাদের কাছে তো ট্রান্সফার হলো না। তো এটা কোথাও দাঁড়িয়ে যে মানুষের মধ্যে এই যে বার্তাটা ছড়িয়ে দেওয়া যে আগামী 2 বছরের জন্য তোমার এলাকায় যদি তুমি কাজ চাও তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দাও, এটা কিন্তু একটা বড় রিজন। এবং এটা আমরা বারংবার দেখেছি যে বাই ইলেকশনের রেজাল্ট জেনারেল ইলেকশনে রিফ্লেক্টেড হয় না। বেশ 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 আমি এবার লিপিকা ম্যাডামের কাছে আসবো। ম্যাম, একটা জিনিস একটু বোঝার চেষ্টা করবো আপনার থেকে, যে পয়েন্টটা একেবারে স্নেহানবাবু উঠালেন সেই জিনিসটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট আমারও মনে হলো। বিষয় হলো যে বিজেপির দিকে বিজেপির কোর্টে কোনো রকম বল গেল না, বেশ ভালো কথা, কিন্তু প্রশ্ন উঠছে আপনাদের কোর্টেও কোনো রকম বল গেল না, সোজাসুজি চলে গেল একেবারে তৃণমূলের দিকে। ঠিক কী কারণ বলে আপনি মনে করছেন? উপনির্বাচনে ভোটের ফল কিন্তু আমি দেখেছি সাধারণত যে দল শাসক দল থাকে তাদের পক্ষেই যায় উপনির্বাচনের ভোটের ফল। কিন্তু আমাদের তো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সত্যি কথা বলতে আমরা হয়তো মানুষের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তা না হলে আমরা ভোটের রেজাল্ট সেভাবে দেখতে পাচ্ছি না কেন? কোথাও তো একটা, এটা যতই যা কিছু বলেই বিজেপিও বোঝানোর চেষ্টা করুক, আমি বোঝাবো না,
যখন কেউ ভোটে জেতে তাহলে ধরে নিতেই হবে যে নয় কোনো ছলচাতুরি করে জিতেছে, আর না হলে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে, মানুষ ভোট দেয়নি। তো এটাকে কোনো কিছু দিয়ে ওইভাবে বোঝানো যায় না, এইটা এই হয়েছে, ওটা ওই হয়েছে, এইভাবের জন্য এটা হয়েছে, ওটার জন্য ওটা হয়েছে করে জিতে গেছে, ওইভাবে এত ভোটে জেতা যায় না ওরকম ভাবে। তবে একটা জিনিস দেখুন, ম্যাম আপনার সাউন্ড রিফ্লেক্ট করছে। হ্যাঁ, ইকো হচ্ছে। তো সেই ক্ষেত্রে বলবো যে দেখুন, আমরা যতই অস্বীকার করার তো কোনো জায়গা নেই, ইন্ডিয়া জোটের একটা মানে জোটের শরিক হিসাবে তো তৃণমূলকে অস্বীকার করার কোনো জায়গা নেই, তারা রয়েছেন। তো হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে তাহলে আপনারা এখানে লড়াই করছেন কেন? সে লড়াইটা তো অন্যান্য অনেক জায়গাতেও হয়েছে, কেরালাতেও হয়েছে সে লড়াই। আরও একটা বিষয় আমাকে খুব অবাক করেছে রিকা ম্যাম, একেবারে হিমাচল প্রদেশে হামিরপুর যেখানে কংগ্রেসের সিএম থাকছেন সেখানে পর্যন্ত আপনারা হেরে গেলেন, সেখানে আবার বিজেপির উত্থান হয়েছে। হ্যাঁ হয়েছে, ওই তো বললাম যে ওখানে হয়েছে। আবার ইয়েতে দেখুন, উত্তরাখণ্ডের ওই আপনার বদ্রীনাথ আর একটা জায়গা আমি বলছি, দুটো জায়গায় সেখানে ইলেকশনে জিতেছে, কংগ্রেস জিতেছে। তো যেখানে এত বেশি ধর্ম নিয়ে রাজনীতি, মঙ্গলোরের কথা বলছেন আপনি মঙ্গলোরের কথা বলছেন, রাজনীতি করে। হ্যাঁ, সেইখানে সেই ধর্ম নিয়ে রাজনীতির পরেও কিন্তু বদ্রীনাথে কংগ্রেস জেতে। তার মানে মানুষ এই ধর্ম নিয়ে রাজনীতিটা হয়তো চাইছেন না, বা এভাবে পুরো হিন্দু ধর্মের যে ঠেকা নিয়ে বসে আছেন বিজেপি, সেটাও আমার মনে হয় হিন্দুরা, যে সনাতন ধর্মের মানুষরা, মানে সংখ্যাগরিষ্ঠ ভোটাররা, তারাও হয়তো এভাবে চাইছেন না যে না, কারণ কংগ্রেস এত বছর ধরে ভারতবর্ষকে শাসন করেছে, তাদের সুখ সুবিধার সব রকম দিয়েছে। এখানে তো কোনো ওইভাবে ধর্মের বিচার করে কংগ্রেস করে যে না, সনাতন ধর্মের মানুষদের কোনো সুযোগ সুবিধা আমি দেবো না, আমি শুধু সংখ্যালঘুদের হয়ে কথা বলবো, তাদেরই দেবো, এটা কোনোদিনও আজ পর্যন্ত কংগ্রেস করেনি। সেই জন্য কংগ্রেস তাদের যে ভুল বোঝানো হচ্ছে, সেই জায়গাটায় কোথাও একটা যেন মনে হচ্ছে যে মানুষও বুঝতে পারছে, আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে বলে আজকে 13টা সিটে মোটে 2টো সিট বিজেপি জিতেছে। যতই তারা ক্যালকুলেশন করে দেখাচ্ছে আমরা 2টো সিট পেয়েছি, আমরা ছিলাম না, অমুক ছিলাম না, তমুক ছিলাম না, কথা তো বললে হবে না, 4-5টা সিটে তো তারা ছিল। সব থেকে বড় কথা যে সবসময় তো বলা হচ্ছে বিজেপি আরো ভালো করবে, আরো ভালো করবে, বিজেপি লোকসভা ইলেকশনের সময় আমরা 400 সিট পেরিয়ে যাব, আমরা অনেক কিছু পাবো। মানে এখানে মানুষ আর কংগ্রেসকে বয়কট করছে, মানুষ কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এই যে একটা প্রচার ছিল, সেই প্রচার তো ধাক্কা খাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে না, মানুষ শুধুমাত্র বিজেপিকে নিয়ে ভাবছে না, তারা ভাবছে যে কংগ্রেস আবার আসার দরকার, কংগ্রেস ফিরে আসার দরকার। আপনার কাছে আবারও আসবো, কিন্তু তার আগে রাজুবাবুর কাছে আসবো, আর তার আগে একটা বড় প্লেট আপনাদের সামনে ঘোষণা করি, উপনির্বাচনে কার লাভ আর কার ক্ষতি। দেখুন উপনির্বাচনে কার লাভ আর কার বাই ক্ষতি হলো। পশ্চিমবঙ্গ ধরে একেবারে যদি আলোচনা করি, আসুন রায়গঞ্জ, গতবার জিতেছিলেন বিজেপি, এবার জিতেছেন তৃণমূল। অন্যদিকে হিমাচল প্রদেশের দেরাত থেকে স্বাধীনভাবে গতবার জিতেছিলেন, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট জিতেছিলেন, এবার জিতেছেন কংগ্রেস। এবং যদি রাজ্য উত্তরাখণ্ড দেখা হয় তাহলে মঙ্গলোরে আগের বার জিতেছিলেন বিজেপি, অর্থাৎ তারপরে এখন জিতেছে, এবারে জিতেছে কংগ্রেস। আবার অন্যদিকে পশ্চিমবঙ্গ রানাঘাট দক্ষিণ যদি দেখা যায় তাহলে এর আগের বার জিতেছিলেন বিজেপি, এবার জিতলেন তৃণমূল। পশ্চিমবঙ্গ বাগদাতেও এর আগের বার বিজেপি, এবার তৃণমূল জিতেছে। হিমাচল প্রদেশে হামিরপুরে এর আগের বার ইন্ডিপেন্ডেন্ট, এবার বিজেপি, এবং নালগড়ে ইন্ডিপেন্ডেন্ট, এবার বিজেপি, এবার কংগ্রেস। এবার অন্যদিকে উত্তরাখণ্ড, বিহার, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, প্রত্যেকটি প্লেট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমি একটুক্ষণ আপনাদের জন্য রাখছি এই বিষয়টি, তারপর আবার আলোচনায় আসছি। দর্শকদের উদ্দেশ্যে একটু রাখছি প্লেট, দেখতে থাকুন।
বেশ, এবার 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 সরাসরি রাজুবাবুর কাছে আসবো। রাজুবাবু, আমাকে একটা জিনিস একটু বোঝানোর চেষ্টা করুন, আপনি আপনার থেকে বোঝার চেষ্টা করব। কি মনে করেন যে এতটা উত্থান, 4টে কেন্দ্রে তৃণমূল এবং সবুজ ঝড় উঠছে, এটা কি সত্যি শুধুমাত্র উন্নয়নের নজির, নাকি নেপথ্যে অন্য কিছু রয়েছে রাজুবাবু? দেখুন, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেটিক সিস্টেমে সুপ্রিম পাওয়ারটা মানুষের হাতে থাকে, যেটা সভরেন পাওয়ার। সেই ক্ষমতাটা মানুষ দিয়ে এই 4টে কেন্দ্রে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং উন্নয়নের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে মানুষের রায় এবং এই 4টে এবং বিজেপির যে মানে এটা বুঝিয়ে দিতে, মানে লোকসভায় যেটা দেখানো হয়েছে, লোকসভায় যে রেজাল্টটা হয়েছে এবং আগামী বিধানসভায় যে রেজাল্টটা হবে তার সূত্রপাত কিন্তু এই উপনির্বাচনে বুঝিয়ে দেওয়া হলো। কারণ মানুষ তো চাই যে তার রিপ্রেজেন্টেটিভ, তার পিপল রিপ্রেজেন্টেটিভ থাকবে, তাদের পাশে থাকবে, তাদের সুখ দুঃখে সবসময় থাকবে, পাশে পাবে। সেই বিষয়টা তো আর তাদের মধ্যে, বিজেপিদের মধ্যে দেখা যায় না। তাদের মধ্যে দেখা যায় কোথায় ধর্মীয় সুরসুরি দিয়ে মানুষকে দাঙ্গা লাগানো যায়, বা তাদের মধ্যে বড় বড় বিভিন্ন রকম ঢপ দিয়ে আর কি ভোটটা পাওয়া যায়, যে সেন্টিমেন্টকে কাজে লাগানো যায়। তো এইগুলো করে বিজেপি যে ভোট পাবে না, এগুলো যে ফল মিস প্রমিস, এই মিস প্রমিসের জন্যই কিন্তু আজকে এই বিজেপির এই অবস্থা। এবং মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা ভরসা আছে এবং আগামী বিধানসভা 26-এ কি হবে সেটার কিন্তু সূত্রপাত দেখিয়ে দিল। বাগদাতে সব থেকে, আমাদের ভারতবর্ষের সব থেকে কনিষ্ঠতম মধুপর্ণা ঠাকুর, যে 25 বছর বয়সে যে বিধায়ক হয়েছে, সেটাও একটা ইতিহাস এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বড় ইতিহাস গড়ে দিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর বাংলার মানুষের আস্থা ভরসা আছে এবং আগামী দিনে মানুষ উন্নয়নকে চায়। কোনো ধর্মীয় সুরসুরি হোক বা কোনো ঢপবাজি হোক বা কোনো রকম মিস প্রমিস হোক, এগুলো চায় না। সেটা সারা বাংলার মানুষ দেখেছে, অ্যাজ ওয়েল এজ গোটা অল ওভার ইন্ডিয়াতে যে ফলাফলটা হয়েছে এবং ইন্ডিয়ার পক্ষে। বেশ রাজুবাবু, আপনার কথাগুলো শুনে হয়তো দর্শকরা খুব ভালো বলবেন এবং এখানে যারা প্যানেলিস্টরা আছেন তারাও হয়তো একটু হলেও খুশি হতে পারেন বা অখুশি হতে পারেন, সেটা মূল বিষয় নয়। রাজুবাবু, আপনার থেকে অনেকগুলো জিনিস আমার জানার রয়েছে। দর্শকদের হয়ে সংবাদ মাধ্যমে, দায়িত্বশীল সংবাদ মাধ্যমে কর্মী হিসাবে আপনার থেকে অনেকগুলো জিনিস জানতে চাইবো। একটু সময় দেবেন, সবার কাছ থেকে সময় নিয়ে আপনার কাছে প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে, প্রথম, আপনারা উন্নয়ন বলতে কি বোঝাতে চাইছেন? সাধারণ মানুষের কাছে উন্নয়ন মানে শুধুমাত্র 500 থেকে 1000 বা 1000 থেকে 2000, এটাকে উন্নয়ন বলছেন? লক্ষ্মীর ভাণ্ডার মানেই কি শুধুমাত্র উন্নয়ন, নাকি উন্নয়নের নজির আপনারা পরবর্তীকালে আরও অন্য কিছু তৈরি করবার চেষ্টা করছেন বা করবেন? আপনার এই প্রশ্নের উত্তর আপনার থেকে নেব, তারপর আরও কিছু প্রশ্ন রয়েছে। রাজুবাবু বলুন। দেখুন, প্রথমত যে যেটা উন্নয়নের কথা বলেন, উন্নয়ন শুধুমাত্র যে লক্ষ্মীর ভান্ডার বা যেটা বলছেন মানে ওয়েলফেয়ার স্কিম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে সমস্ত যারা বটম লেভেল, যে সমস্ত মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ থেকে শুরু করে টপ টু বটম সমস্ত জায়গায় যে সমস্ত ওয়েলফেয়ার স্কিম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চ করেছে, সেটা কন্যাশ্রী হতে পারে, সেটা সবুজ সাথী হতে পারে, সেটা স্কলারদের জন্য নন নেট ফেলোশিপ হতে পারে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স হতে পারে। আমি একটা ছোট্ট এক্সাম্পল বলছি, যে একটা স্টুডেন্ট মাস্টার্স করছে এবং সেখানে তাকে বছরে 2 বছরে তাকে 48,000 টাকা দেওয়া হচ্ছে। তো তাহলে তো এই 48,000 টাকায় একটা স্টুডেন্ট তার পড়াশোনার খরচা তো তার বাবা মার কাছে চাইতে পারছে না। তো এটাকে তো আমরা অ্যাজ এ ডেভেলপমেন্ট হিসাবে ডিফাইন করতেই পারি। আপনি ডেভেলপমেন্ট হিসেবে অবশ্যই বলতে পারেন। রাজুবাবু, আপনার কথাটা বুঝে গেছি, অল্প কথাকে আমরা সবাইকে বলার সুযোগ দিতে হবে। হ্যাঁ বলুন। স্কলার মানে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট মৌলানা আবুল কালাম আজাদ ফেলোশিপটা বন্ধ করে দিয়েছে, সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত স্কলারদের উদ্দেশ্যে যে নন নেট ফেলোশিপটা চালু করেছে। তো সেটা তো স্কলারদের ক্ষেত্রে এটা একটা তো মানে তাদের স্কলার মানে এবং রিসার্চের কাজ চালিয়ে যাওয়ার জন্য তাদের যে মানে দেওয়া হচ্ছে স্কলারশিপটা, এটা তো অনেকটাই হেল্প করছে তাদের রিসার্চের কাজে, অবশ্যই হেল্প করছে, রিসার্চের কাজের জন্য অবশ্যই হেল্প করছে। আমার আপনার থেকে কিছু জিনিস জানার রয়েছে রাজুবাবু। উইথ ডিউ রেসপেক্ট,
আমাদের এই রাজ্যে কতগুলো স্কুল রয়েছে আর কতগুলো কলেজ রয়েছে অ্যাপ্রক্সলি আপনার মনে হয়? দেখুন, পরিসংখ্যানটা মানে বেশ দরকারও নেই বোঝার, শুধু একটা জিনিস জানার চেষ্টা করব, কতগুলো স্কুল থেকে এখনো পর্যন্ত ছাত্রছাত্রীরা পাস আউট হচ্ছে প্রতি বছর? মানে আপনি কোন রেশিওটা জানতে চাইছেন? প্রতি বছর অন্তত পক্ষে ছাত্রছাত্রীরা কত পাস আউট হচ্ছেন প্রত্যেকটি স্কুল কলেজ থেকে, সে যে কোনো টাইপের কলেজ হতে পারে, নর্মাল কলেজ হতে পারে, ইউনিভার্সিটিজ হতে পারে, কতজন করে ছাত্র তারা রিলিজ করছেন? দেখুন, এখানে তো বেসিক্যালি কলেজ, ডিগ্রি কলেজগুলোতে গ্র্যাজুয়েশন হয়, এবং এখন যেটা বর্তমানে এনইপিতে নিউ এডুকেশন পলিসিতে যেটা লঞ্চ করেছে, তো সেই অনুযায়ী সেই স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে, এবং সেটা তো বোঝাই যাচ্ছে যে মাস্টার্স ডিগ্রিতে ছাত্রছাত্রীদের পরিসংখ্যান এই বর্তমানে দেখুন না যে পোর্টাল, একটা সেন্ট্রাল পোর্টাল করা হয়েছে, সেখানে মানে সেটা তো সেটা ছাত্রছাত্রীদের সুবিধার্থে করা হয়েছে। সেই পোর্টালের জয়দেববাবু, আপনি জয়দেববাবুর কাছে আসবো, রাজুবাবুর কাছে হয়তো উত্তর নেই, ঘোরাচ্ছেন। জয়দেববাবু, আপনি একজন অধ্যাপকও বটে, আপনার থেকে শুধু একটা জিনিস জানার চেষ্টা করবো, তারপর আবার রাজুবাবুর কাছে আসবো। আমি সবার কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, আমার মনে হয় দর্শকদের উদ্দেশ্যে অনেক জিনিস ক্লিয়ার হওয়া অত্যন্ত দরকারি। জয়দেববাবু, কতজন ছাত্র মোটামুটি রিলিজ হয় আপনার রেশিও হিসাবে? আপনি কতজন? না, আমার রেশিও নয়, সরকারি তথ্য। 9 লক্ষ সিট রয়েছে 461টি সরকারি কলেজে, 461টি সরকারি কলেজ এবং সরকারি পোষিত কলেজ এবং বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রতি বছর 5,74,000 গ্র্যাজুয়েট মার্কেটে ইনটেক করা হয়। অর্থাৎ প্রতি বছর 5,74,000 করে ছেলে মেয়েরা আসছে কাজের বাজারে। এই 5,74,000 না জয়দেববাবু, 5,74,000 বেরোচ্ছেন। ওকে, ফাইন। রাজুবাবু এবং স্নেহানবাবু দুজনের কাছেই আসবো। তার আগে রাজুবাবু, আপনার কাছে আসবো। আপনারা স্কলারশিপ দিচ্ছেন, উন্নয়ন করছেন, স্কলারশিপের টাকা দিচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, নানান রকম উন্নয়নের নজির তৈরি করছেন। আমাকে বলুন তো, এই 5,74,000 স্টুডেন্টস, তাদের ভবিষ্যৎটা কি শুধুমাত্র এই টাকা দিয়ে নির্বাচন হয়? এটাই কি উন্নয়ন? শুধু কি সাধারণ মানুষ বলতে গরিব দুঃখী যারা রয়েছেন তাদের জন্যই শুধুমাত্র উন্নয়নটা হচ্ছে, নাকি আগামী দিনের কাণ্ডারীদের জন্য উন্নয়ন বলে কিছু বিষয় বা বস্তু রয়েছে? ছোটবেলাতে মা বাবারা বলতেন যে টাকা খুব খারাপ জিনিস, সহজে চিনতে নেই। পরবর্তীকালে রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, তা আপনিও জানেন কি বলেছেন, এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও একই রকম প্রসঙ্গ উঠে এসেছিল। আপনারা সব কিছু টাকা দিয়ে কেন বিচার করেন রাজুবাবু? দেখুন, টাকা তো না, তাদের স্টুডেন্টের সুবিধার্থে গভর্নমেন্ট এই সমস্ত পলিসিগুলো লঞ্চ করেছে, যাতে ছাত্রছাত্রীদের বিভিন্ন তাদের পড়াশোনাটা সঠিকভাবে করতে পারে, তাদের পড়াশোনাটা যাতে বন্ধ না হয়। পড়াশোনা হয়ে গেল, তারপরে আপনি যদি রেশিওটা মহিলা মানে মেয়েদের পড়াশোনার রেশিওটা যদি দেখেন, রাজুবাবু, পড়াশোনা হয়ে গেল, তারপরে বেরিয়ে গেলেন, স্কলারশিপ পেয়ে গেলেন, তারপরে ছেলে মেয়েগুলো কোথায় যাবে? রাজ্যের বাইরে? রাজ্যের বাইরেও কি আদৌ স্নেহানবাবু রয়েছে কিছু? না, দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে যে একটা ছাত্র বা ছাত্রী সে যখন তার পড়াশোনা কমপ্লিট করছে, মানে পুরো কমপ্লিট করছে, তখন বিষয়টা হচ্ছে সে তার প্রফেশনাল লাইফে যাবে, এবং সেখানে অনেকগুলো স্তর আছে। একটা ছাত্র বা ছাত্রী তার মানে পড়াশোনার মানের স্তর, সে কি ধরনের গ্রাজুয়েশন করছে বা সেটা কি কারণে ফার্দার স্টাডিজ করছে, সেই অনুযায়ী সে চাকরির জন্য জানে। এখন বিষয় হচ্ছে কি যে আমাদের রাজনৈতিক এই স্নেহানবাবু, দেশে চাকরি রয়েছে। আমি আসছি আপনার প্রশ্নের উত্তরে আসছি, অনিলবাবু একটু কমপ্লিট করতে দিন, নাহলে বলুন নিশ্চয়ই বলুন। বিষয়টা বলুন, আপনি একটা জিনিস দেখুন, আজকে যে সংখ্যক ছাত্রছাত্রী, আজকে শুধুমাত্র পশ্চিমবাংলা না, ধরে নিন গোটা ভারতবর্ষে যে কোনো ছাত্রছাত্রী আজকে পড়াশোনা কমপ্লিট করে প্রতি বছর বেরাচ্ছে। আমাদেরকে কিন্তু একটা জিনিস মানতে হবে, শুধুমাত্র সরকারি এন্টারপ্রাইজেস গুলো, সেটা প্রাইভেট, সেটা কেন্দ্র হোক কিনা রাজ্য হোক, তাদেরকে কিন্তু ফেসিলিটেট করা সম্ভব না। আমাদের কিন্তু প্রাইভেট সেক্টরে জব তৈরি করতে হবে, সেটা বোথ কেসে, সেন্ট্রালের ক্ষেত্রেও রাজ্যের ক্ষেত্রে।
না প্রাইভেট সেক্টরে, এবং প্রাইভেট সেক্টরে জব ক্রিয়েট করতে গেলে আমি আপনাকে বলছি হেভি ইন্ডাস্ট্রি, আমাদের রাজ্যে তো একটা হেভি ইন্ডাস্ট্রি নিয়ে একটা বিশাল বড় একটা, ধরুন আপনারা জানেন একটা বিশাল হিস্ট্রি আছে। হেভি ইন্ডাস্ট্রি আপনি তৈরি না করতে পারলে তাহলে কিন্তু আগামী দিনে ছাত্রছাত্রীদের চাকরি দেওয়া অসম্ভব হয়ে যাবে। যে পরিমাণ ছাত্রছাত্রী আজকে মানে পাস আউট হচ্ছে, তো এখানে ধরুন রাজনৈতিক, দেখুন রাজনৈতিক দোষ পাল্টা দোষারোপ এগুলো থাকবেই, কিন্তু আমাদের একটা এই বিষয়টার উপর যে আগামী দিনে, কারণ আমাদের কিন্তু শিক্ষার মানে প্রতি বছর যে সংখ্যক শিক্ষার্থী মানে বেরিয়ে আসছে সেটা কিন্তু সংখ্যা বাড়ছে, ক্রমাগত বাড়ছে। তো সেই ধরনের যারা আজকে ধরুন এটা কোনো সলিউশন না যে পশ্চিমবাংলায় আমি আজকে বিরোধী দল, আমি বলবো পশ্চিমবাংলায় চাকরি নেই, বাইরের রাজ্যে চলে আসবে, কিন্তু বাইরের রাজ্যেও তো ধরুন চাকরির একটা স্পেস লিমিটেড হচ্ছে। প্রতি বছর আমাদের কতটা ভ্যাকেন্সি আমরা তৈরি করতে পারছি, সেখান থেকে ধরুন আমাদেরকে এটাও লক্ষ্য রাখতে হবে যে আমাদের ধরুন আমাদের যে চাকরি তৈরির স্কোপটা সেটা কমছে, সেখানে ধরুন আমাদের তাহলে সেই জায়গায় দেখতে হবে যে তাহলে আমরা কি নতুন করে এফডিআই আনতে পারছি, ফরেন ইনভেস্টমেন্ট আনতে পারছি, তাহলে কি আমরা আরো নতুন কিছু কলকারখানা তৈরি করতে পারছি। স্নেহান বাবু, আমি সো সরি, আপনাকে একটু ইন্টারাপ্ট করতেই হচ্ছে। স্নেহান বাবু, আপনার পারমিশন নিয়েই বলছি, আমি সব মানছি, আপনি 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 এখন প্যানেলে অনেকগুলো ভালো ভালো কথা বলছেন, কিন্তু বিশ্বাস করুন আপনার নেতা, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত যতবার তার প্রোপাগান্ডা ইউজ করেছেন, একবারও ছেলেমেয়েদের চাকরির দেবেন বা ব্যবস্থা করতে হবে বা ব্যবসা আনতে হবে, আপনি যদি একটা ক্লিপিং আমাকে দেখিয়ে দিতে পারেন আমি সত্যি খুব বাধিত হব। সঙ্গে সঙ্গে তিনি উল্টে বলেছেন লক্ষ্মীর ভাণ্ডারকে 3000 করে দেওয়া হবে। অর্থাৎ আপনারাও ওই টাকার রাজনীতিতেই রয়েছেন, সাধারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কেউ ভাবছেন না। স্নেহানবাবু, এন্ড অফ দ্য ডে এতগুলো স্টুডেন্টস তারা পাস আউট হচ্ছেন, আপনি একদম ঠিক বলেছেন, বিভিন্ন স্ট্রিমে তারা যেতে পারেন, একদম ঠিক, কিন্তু তারা যেই স্ট্রিমেই যাক না কেন চাকরির বাজার অত্যন্ত রূঢ়সত্য যে নেই, এবং সেইখানে দাঁড়িয়ে আপনারা যে ভোট ব্যাংকিংটা করছেন সেই ভোট ব্যাংকিংয়ে শুধুমাত্র মানুষকে ব্যবহার করছেন, এবং তদ্রূপ সেই মানুষের থেকে মানুষকে বারবার করে টাকার প্রলোভন দেওয়া হচ্ছে, এবং সেই অনুপাতে মানুষ ভোটটা যে কাউকেই দিতে পারে। অর্থাৎ কেউই এখানে সঠিক নয়। স্নেহানবাবু, না, আমি আপনাকে একটা কথা বলি, আপনার একটু কোথাও একটা ভুল হচ্ছে। বিষয়টা হচ্ছে যদি আমাদের ক্ষেত্র থেকে যে অন্নপূর্ণা ভান্ডারের কথা আপনি বলছেন, অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, টাকার সংখ্যাটা আমি যাচ্ছি না, সেটা বাদ দিয়েও শুভেন্দু অধিকারী নিজেই কিন্তু একটা কথা বলেছে তার সাথে সাথে যে আমাদের সরকার তৈরি হলে যত খালি পদ আছে রাজ্য সরকারে এবং সেগুলোকে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ কিন্তু আমরা 6 মাসের মধ্যে করি। এটা প্রথম কথা। এবং দ্বিতীয় কথা আমি আপনাকে বলি, প্রধানমন্ত্রী নিজে সেদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে এইখানে দাঁড়িয়ে যেরকম ধরনের আমরা শাসক দল বিরোধী দলের মধ্যে কম্পিটিশন চলছে, সেই কম্পিটিশন গুলো কেন রাজ্যের মধ্যে হয় না, যে কে বেশি ইনভেস্টমেন্ট আনতে পারবো, কে বেশি ডেভেলপমেন্ট করতে পারবো। রাজ্যগুলো সারাক্ষণ রাজনৈতিক প্রতিপক্ষতা না করে উন্নয়নের প্রতিপক্ষতা করে। তো আমাদের ক্ষেত্র থেকে সবসময় কিন্তু শিক্ষা এবং চাকরি এই দুটোর উপর জোর দেওয়া হয়েছে। এরকম কিন্তু কোনো কথা নেই যে আমরা শুধুমাত্র সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমস এর কথা বলেছি। হ্যাঁ, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম আমাদের তরফ থেকেও করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে জরুরি, যেন আমাদের দেশের কিছু সংখ্যক মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা দারিদ্র সীমার উপরে উঠছে আমাদেরকে তাদের দিকে কিছু সংখ্যক মানুষ দারিদ্র সীমার মধ্যে যাচ্ছেন, তো কিছু সংখ্যক মানুষ দারিদ্র সীমার মধ্যে যাচ্ছেন, তাহলে আমাকে বলুন তো, আই এম সো সরি, আমি জানি না এরপরে আমার সঙ্গে কি কি হতে চলেছে, বাট অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আজকে এই প্রশ্নটা করছি স্নেহান বাবু, মুকেশ আম্বানি যাকে ঘিরে এত বড় বড় কথা হচ্ছে, সেই মুকেশ আম্বানির কাছে এত টাকা কুক্ষিগত হয় কি করে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সেই মানুষের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোঁজ চলে যান কিভাবে স্নেহান বাবু? দেখুন, বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলি, আমি এখানে প্রথম কথা মুকেশ আম্বানির মুখপাত্র না। মুকেশ আম্বানির যদি সোর্স অফ ইনকাম নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি তাহলে তার বিরুদ্ধে কোথায় মামলা করুন, সে সেখানে গিয়ে তার কারো বিরুদ্ধে মামলা করার রাইট হয়তো আমার এই মুহূর্তে নেই, কিন্তু খুব অবাক হই স্নেহান বাবু, অবশ্যই অবশ্যই বলার সুযোগ দেবো। না না, আপনি এটা না স্নেহান বাবু, আপনি বলুন, আমি শুনবো। মুখপাত্রকে হিউমিলিয়েট করার জন্য আনবেন, সেটা দ্যাট ইজ ডিফারেন্ট অ্যাসপেক্ট। না 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 না, ভুল ভাবছেন স্নেহান বাবু, না না না। মুকেশ আম্বানি কোথা থেকে টাকা জোগাড় করেছে
তার জায়গায় তো আপনাকে মুকেশ আম্বানির থেকে নিতে পারে। আপনি প্রধানমন্ত্রীকে যখন প্রশ্ন করছেন তাহলে আপনি বিরোধী নেতাদেরও প্রশ্ন করুন, শুধুমাত্র মুকেশ অবশ্যই প্রশ্ন করব, অবশ্যই প্রশ্ন করব। লালু প্রসাদ গেছিলেন, কমলনাথ গেছিলেন, সচিন পাইলট গেছিলেন, আমার মনে হয় না খুব একটা অখিলেশ যাদব গেছিলেন, খুব একটা কেউ বাদ গেছিলেন। সবাইকে প্রশ্নটা রাহুল গান্ধী যান, মনে হয় যে আপনার বাড়িতে রাহুল গান্ধী আপনার বাড়িতে না, আপনার বাড়িতে রাহুল গান্ধী যাননি, সচিন পাইলট তো গেছিলেন আর কমলনাথ তো গেছিলেন, তারা কি কংগ্রেসের অংশ নয়? তো বিষয় হচ্ছে আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হলো, আপনি আমাকে নেমন্তন্ন করলেন, আমি আপনার বাড়ির অনুষ্ঠানে গেলাম বলেছি, কালকে আপনার যদি আপনার বিরুদ্ধে কোনো প্রশ্ন, তার উত্তর দেওয়ার দায় কি আমার? আপনার যদি মুকেশ আম্বানিকে নিয়ে কোনো প্রশ্ন থাকে যে তার সোর্স অফ ইনকাম, প্রথম কথা হচ্ছে কেউ যদি সঠিক পথে ইনকাম করে, আমাদের সেখানে কারোর কিছু বলার থাকে না, কিন্তু সে যদি কোনো বেঠিক পথে ইনকাম করে তাহলে আপনাকে তার সোর্স অফ ইনকাম নিয়ে প্রশ্ন করতে হবে, সেটা আপনি মুকেশ আম্বানিকে করতে হবে, সেটা আমাকে। স্নেহানবাবু, আপনারা প্রাইভেটাইজেশনে বিশ্বাস করেন? স্নেহানবাবু, আপনারা প্রাইভেটাইজেশনে বিশ্বাস করেন? প্রাইভেটাইজেশনে বিশ্বাস করেন? দেখুন, আমরা দেখুন শুধুমাত্র প্রাইভেটাইজেশন, আমরা প্রাইভেটাইজেশনের বিরোধী না, ঠিক আছে? কোনো বিষয় নেই। আজকে অর্থনীতিতে দাঁড়িয়ে প্রাইভেটাইজেশন ছাড়া শুধুমাত্র, আমি প্রথমেই বলেছি, শুধুমাত্র সরকারি চাকরি দিয়ে এই বিপুল সংখ্যক ম্যান পাওয়ারকে আপনি কর্মসংস্থান দিতে পারবেন না। আমার মনে হয় না, যদি আপনি কংগ্রেসকেও প্রশ্ন করেন, কংগ্রেস কি বলতে পারবে যে আমরা আসলে আমরা প্রাইভেটাইজেশন ছেড়ে দিয়ে আমরা পুরোটাই ন্যাশনালিজমের দিকে যাবো? দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে, ঠিক আছে? আমাদের যেরকম সরকারি শূন্য পদগুলো যেরকম ভাবে স্বচ্ছ এবং দুর্নীতি মুক্ত ভাবে সেইখানে কর্মসংস্থান দিতে হবে, এবং তার সাথে সাথে প্রাইভেটাইজেশনও দরকার, নাহলে আজকের যে গ্রোয়িং ম্যান ফোর্স সেটা কিন্তু তাদের কর্মসংস্থান দেওয়া কিন্তু সম্ভব না, শুধুমাত্র একটা দিক দেখলে। বেশ, আমি তার আগে একটা ডিসক্লেমার দেবো জয়দেব বাবু, আই এম সো সরি, বাট আমি যখন কথা বলবো তখন প্লিজ আপনি এরকম কোনো হাততালি বা কিছু দেবেন না, তাতে মানুষ অন্যরকম কিছু ভাবতে পারেন, সেটা করবেন না। জয়দেব বাবু, উইথ ডিউ রেসপেক্ট, এবার আপনার কাছে যাব, বলুন। প্রথম কথা, আমি একজন স্বাধীন ব্যক্তি, আমার ব্যক্তি স্বাধীনতায় যেমন বাক স্বাধীনতা আমাকে সংবিধান দিয়েছে, তেমন আমার কোনো যদি ভাবাবেগকে আমি বহিঃপ্রকাশ করতে চাই, সেটা কোনো রাজনৈতিক দলের জন্য আমি রুখবো না। আমার যদি মনে হয় আপনাকে বাহবা দেবার কথা, উল্লেখ জানাবার কথা, স্যালুট জানাবার কথা, জানাবো, তাতে যদি কারোর গাত্রদাহ হয় হতে পারে, কিন্তু আমি সংবিধান বহির্ভূত এমন কিছু করিনি, বা আমি কারোর মানহানি করিনি, বা কারোকে আমি অপমান করিনি। আমি যেটা করেছি সেটা আমার ভাবাবেগ, আমার ব্যক্তি স্বাধীনতা থেকে, আমার বাক স্বাধীনতা থেকে আমাকে করতে সংবিধান অধিকার দিয়েছে। অতএব এটাতে আপনিও বাধা দিলে আমি শুনবো না। আপনাকে যদি আমার স্যালুট করতে হয় আমি করব, অন স্পট করব, লুকিয়ে করব না। কারণ আপনি সঠিক প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? না সরাসরি মুকেশ আম্বানির সম্পদ নিয়ে প্রশ্ন করেছেন। আমিও আজকে প্রশ্ন করছি, G20 ঢাক গুড়গুড় বড়াই করে মোদি করেছে, সেই G20 বলছে সম্পত্তির ওপরে সম্পদ কর 2% বসাতে হবে। ব্রাজিল বলছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলছে, রাষ্ট্রপুঞ্জ বলছে, মোদি কেন বলছে না? আজকে যদি ভারতবর্ষে $100 কোটি, অর্থাৎ আমাদের ভারতবর্ষে যে মিলিয়নিয়ার এবং বিলিয়নিয়ার এত বেড়ে গেছে, তাদের মিলিয়নিয়ার এবং বিলিয়নিয়ারের যে সম্পত্তি, তার উপর যদি 2% সম্পদ কর বসানো যায়, ভারত সরকারের আয় হয় 1.5 লক্ষ কোটি টাকা, যা থেকে হসপিটাল, চাকরি, সেনা, বিমান, যে কোনো নাগরিক পরিষেবা, স্কুল, কলেজ করা যায়। কেন সম্পত্তির ওপর সম্পদ কর করতে মোদি ভয় পাচ্ছে? যেখানে আজকে পরিসংখ্যানে আমরা দেখতে পাচ্ছি মানুষ ইনকাম ট্যাক্স দিচ্ছে, গরিব মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের যে ইনকাম ট্যাক্সের পরিমাণ সরকারি খাজানায় সেটা বেশি কর্পোরেট ট্যাক্সের থেকে। তাহলে একটা কর্পোরেট ট্যাক্স, আদানি আম্বানি সহ বাকি পুরো কর্পোরেট সেক্টর যা ট্যাক্স দেয়, তার থেকে কি করে আমরা ইনকাম ট্যাক্সটা বেশি দিই? আমাদের ইনকামের ট্যাক্সের টোটাল পরিমাণ খাজানায় বেশি, সরকারি কোষাগারে বেশি কর্পোরেট ট্যাক্সের থেকে। ভাবতে পারছেন? তার মানে কত রকম ভাবে কর ফাঁকি বা করচুপি বা তাদের ছাড় দেওয়া হচ্ছে। যেভাবে ব্যাংকের থেকে 10,000 20,000 কোটি টাকার লোনকে মুছে দেওয়া হচ্ছে, অর্থাৎ আমি 1 লাখ টাকা লোন নিলাম, 2 লাখ টাকা লোন নিলাম, আমাকে ব্যাংক বাড়ি অব্দি ধাওয়া করে টাকা নেয়। অথচ যখন কেউ হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে, তাদের লোনকে তুমি মুছে দিচ্ছ, যে তোমাদের লোন মকুব করে দেওয়া হলো।
তাহলে সেই প্রশ্ন আপনি করেছেন, আমি যথার্থ মনে করেছি, তাই হাততালি দিয়েছি যে এই প্রশ্ন আজকে করা দরকার। গরিব কৃষকের 1 লাখ টাকার ঋণ মুকুব হয় না, সেখানে হাজার হাজার কোটি টাকা কি করে ব্যাংকের খাত থেকে এনপিএ হয়ে যায়, নন পারফর্মিং অ্যাসেট হয়ে যায়, সেই লোনগুলোকে কি করে মুছে দেয়, সেই মুছে দেবার জন্য নির্দেশ কে দেয়, সেটা প্রধানমন্ত্রী দেয়। আর কাদের লোন মুছে দেয়, তাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। যারা কর্পোরেট ট্যাক্স কম দেয় তাদের বাড়িতে যায়, অথচ ইনকাম ট্যাক্সের লাঘব দেয় না। ইনকাম ট্যাক্সের টাকায় সরকার চলছে, মধ্যবিত্তের টাকায় সরকার চলছে, অথচ কর্পোরেট ট্যাক্স কি করে কম আমদানি হয়? তাহলে যখন G20 করছো, সেই G20 সব দেশ যখন বলছে তুমি সম্পত্তির ওপর সম্পদ কর বসাও, মোদি কেন বসাচ্ছে না? আপনি বলতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই 2024-এর 23শে জুলাই যে বাজেট করবে তাতে এই সম্পত্তি করের ওপর সম্পদ কর বসালে ভারত সরকারের আজকে 1.45 লক্ষ কোটি টাকার আয় বাড়বে। সেটা কেন মোদি করছে না? অতএব এই প্রশ্নটা আজকে করা যথার্থ। বেশ, আমি স্নেহানুভূতি থেকে উত্তর দেব, তার আগে আমি লিপিকা ম্যাডামের কাছে একটু আসবো। একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি। বেশ, আমি একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি। লিপিকা ম্যাম, যে প্রশ্নটা একেবারে যদিও বা আজকের এই টপিক ছিল না, বাট প্রসঙ্গক্রমে এইদিকে আসতেই হলো। একটা বিষয় শুধুমাত্র আপনাদের লিপিকা ম্যাম আপনার থেকে জানার চেষ্টা করব। আমি যখন স্নেহানুবাবুকে বললাম যে রাহুল গান্ধী যাননি, তখন তিনি একেবারে পাইলট বাবুর কথা বলে ফেললেন। সত্যি তো তিনি গিয়েছেন। আমার প্রশ্ন আপনার কাছেও, আপনারা আম্বানি আদানি নিয়ে এত কথা বলেন, এটাও আপনারা বলতে পারেন ডিসকাশনের সাপেক্ষে যে হ্যাঁ সত্যিই তো যেতেই পারেন, তারাও একজন পার্সোনাল ইনভাইট করেছে, যেতেই পারেন। আম্বানি আদানি ইস্যু নিয়ে যখন একেবারে সমগ্র দেশে বিভিন্ন রকমভাবে আপনারা বোঝাতে পারছেন বলে মনে করেন আপনারা, তার জন্য আপনাদের ভোটের এই ফলাফল, তারপরে আপনাদের পার্টির লোকেরা সেখানে যাচ্ছে এবং আপনারা জানেন যে ম্যাক্সিমাম সংখ্যক মানুষ সেখানে গরিবিয়ানায় ভুগছে এবং একজনের মানুষ যেখানে একেবারে আপনি হয়তো ভাবতে পারেন, অনেকেই হয়তো আমাকে এই মুহূর্তে ভাবতে পারেন যে আমার বোধহয় ফ্রাস্ট্রেশন হচ্ছে। নো, আমার কোনো ফ্রাস্ট্রেশন নেই। আমার শুধু একটা জায়গাতেই শুধু বলার রয়েছে, যেই জায়গাতে কুক্ষিগত করার কথা আপনারা বলছেন, আপনারাও আবার সেই ইনভিটেশনেই যাচ্ছেন। লিপিকা ম্যাডাম। না, আমি আমাদের যেটা বরাবর দেখে এসছি, বিজেপির সব সময় একটা রাহুল গান্ধীকে নিয়ে ভীষণভাবে মার্ক করা, রাহুল গান্ধীকে নিয়ে বলা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো আজকে রাহুল গান্ধী যাননি বলে আজকে রাহুল গান্ধীকে নিয়ে কোনো কথা বলতে পারছেন না, বলে ফেললেন কি সচিন পাইলটকে নিয়ে। এবার সবার ঠেকা তো রাহুল গান্ধী নিয়ে রেখে দেননি, সবার ঠেকা কি নরেন্দ্র মোদী নিয়ে রেখে দিয়েছেন? নরেন্দ্র মোদী গেছেন বলে কি তার জন্য রাজনাথ সিং দায়ী হবেন? নরেন্দ্র মোদী গেছেন, নরেন্দ্র মোদীর বন্ধু, নরেন্দ্র মোদী মনে করেন আদানি আম্বানি তার বন্ধু। ওদিকে অক্সফাম ইন্ডিয়ার প্রতিবেদনে দেখা যায় 5% মানুষের হাতে 60%-এর বেশি সম্পদ কুক্ষিগত, আর বাকি 50%-এর কাছে 3% সম্পদ। এই পরিস্থিতিতে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে ভারতবর্ষকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে তাদের হাতে। উনি বলছেন যে সম্পদ কিভাবে তৈরি হয়েছে, সম্পদ কিভাবে হয়েছে সেটা আদানি বলতে পারবে না। আদানি বলতে পারে না, কারণ আপনাদের কেন বলবো, আমাদের সবারই, কিন্তু আপনাদের প্রিয় নেতা, আমাদের সবার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বারবার করে বলেছিলেন কালাধন ফেরত আনবেন বিদেশ থেকে। সেই কালাধন কিন্তু ফেরত আনতে পারেননি, এবং তারপরে উনি ডিমনিটাইজেশন করেছিলেন। কোথায় সেই নোটগুলো? নোটবন্দি করেছিলেন, কোথায় সেই গোলাপি নোট? দেখান একটা 2000 টাকার নোট। কালাধন ফেরত আনবেন বলেছিলেন। আজকে সমস্ত সম্পদ 5%-এর হাতে কুক্ষিগত হয়ে যাচ্ছে। এর থেকে লজ্জার আর কি আছে? আজকে যতই আপনি অন্য কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করেন এখানে বসে যে আম্বানি কি করেছে, আম্বানি কি করেছে আমরা বলতে পারবো না। আরে আপনাদের দায়িত্ব নিতে হবে, দায় নিতে হবে, কারণ এই সম্পদটাকে আপনারা কুক্ষিগত হতে সহযোগিতা করেছেন। কেন আজকে বিএসএনএল এর এই অবস্থা? আজকে বিএসএনএল এর এই অবস্থা কি কারণে? কেন আজকে জিওর উপর নির্ভর করতে হয় ভারতবর্ষের এত মানুষকে? আজকে কিভাবে জিও 239 টাকা থেকে বাড়িয়ে 299 টাকা করে দিল? একেবারে অন্তিম দিকে চলে আসছি লিপিকা ম্যাম। এবার একেবারে আপনাদের চারজনকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো, কিন্তু এই টপিকের থেকে বাইরে বেরিয়ে একটা টপিকের উপর আপনাদের 1 মিনিট বলার সুযোগ দেবো। প্রশ্ন উঠছে, এর আগেও রাজ্যপালের ভূমিকা নিয়ে 2জন বিধায়ক
যাদেরকে উপনির্বাচনে নবনির্বাচিত করা হয়েছিল তাদের শপথ নিয়ে নানান রকম জলঘোলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। 1.5 মাস ধরে তাদের এই অবস্থার সৃষ্টি হয় এবং তারপরে যখন তারা শপথ বাক্য পাঠ করে তখন ডেপুটি স্পিকার থেকে স্পিকার দুজনের কাছে গিয়ে তারপর অবশেষে তারা শপথ বাক্য পাঠ করে। এবারেও 4 জন বিধায়ক তৃণমূলেরই সমর্থক, তৃণমূলেরই তারা নেতা। এখন তাদের ক্ষেত্রেও কি একই রকম জলঘোলা পরিস্থিতির সৃষ্টি হবে? আপনাদের প্রত্যেকের থেকে আপনাদের রিভিউ নেওয়ার চেষ্টা করব। আমি প্রথম সুযোগ দেবো রাজুবাবুকে। রাজুবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। আপনারা আনমিউট করুন প্লিজ, বাকিরা আনমিউট করুন, মিউট করুন, বাকিরা মিউট করুন। রাজুবাবু বলুন। বাংলার মানুষ নির্বাচনে যে রায় দিয়েছে সেই রায়ের জয়লাভ করে শপথ বাক্য পাঠ করার জন্য তার যদি ধর্নায় বসতে হয়, তো আমার মনে হয় এই গণতান্ত্রিক রাষ্ট্রে এই যে সিনারিওটা, এটা শুধু গণতান্ত্রিক, এটা সিনারিওটা মোটামুটি ভাবে যদি বলতে চাই আমরা, তাহলে এটা স্বৈরতান্ত্রিক একটা সিস্টেম। আর এখানে গভর্নরের যে এই যে মানে গভর্নর যে এইরকম করছেন, এটা স্বাভাবিক, কারণ গভর্নর তো বিজেপির এজেন্ট হিসেবে ওখানে বসে আছেন, তো স্বাভাবিকভাবে তৃণমূলের এমএলএরা শপথ বাক্য পাঠ করবে, তো উনার তো মানে একটু মানে এটা তো উনার পক্ষে সহ্য হচ্ছে না। তো এই বাংলার মানুষ রায় দিয়ে 4 জন এমএলএ কে পাঠিয়েছেন এবং নিশ্চিতভাবে শপথ বাক্য পাঠ হবে, এবং গভর্নর যদি চান যে বাধা দেবেন বা সেই আগের সিচুয়েশন তৈরি হবে। আপনার সময় শেষ। আমি একেবারে চলে যাব স্নেহান বাবুর কাছে। স্নেহান বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন, আনইন্টারাপ্টেড বলুন। না দেখুন, এটা তো একটা নন ইস্যু, এটাকে নিয়ে তো আমার মনে হয় না আগেরবারও কোনো ইস্যু করার দরকার ছিল, আর এবারও তো কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় যে নিয়মটা আছে সেটা রাজ্যপাল বা রাজভবন এবং স্পিকার আলোচনার মাধ্যমে এটা সমাধান করলেই বেটার হয়। কারণ একটা মানে 4 জন, আগের বার তো 2 জন ছিল, আরো কম ছিল, এবার 4 জন, তো 4 জন এমএলএ শপথ নেবে, তো সেটা রাজভবনে নেবে না বিধানসভায় নেবে সেটা ঠিক করে নেওয়া ভালো না। এবার দেখুন, রাজভবনটাকে কনস্ট্যান্টলি অ্যাটাক করলে রাজ্যপালও তার এগেন্স্টে বলবে, এবং সেইখানে যদি সেইগুলোকে নিয়ে এখন রাজনীতি হয়, তাহলে আমাদের যে মেইন ইস্যু, ধরে দিন আজকে মব লিঞ্চিং বা যেভাবে গণপিটুনি হচ্ছে, সেগুলো থেকে মানুষের নজর সরে যাবে। আগে আপনাদের সাথেই আলোচনা হয়েছে। আমার মনে হয় এটা তো একটা সিম্পল বিষয়, এটাকে যদি স্পিকার রাজভবনের সাথে আলোচনা করে, যদি রাজভবনে করতে হয় তো রাজভবনে গিয়ে করবে, আর যদি মনে হয় যে তার রাজভবনে না করার স্পেসিফিক কোনো রিজন আছে সেটা জানাবেন স্পিকার রাজভবনকে, তাহলে নিশ্চয়ই যদি কোনো ভ্যালিড রিজন থাকে তাহলে ডেফিনেটলি রাজভবনে সেটা অ্যালাউ করবে, তাহলে বিধানসভায় হোক স্পিকার বা ডেপুটি স্পিকার সেই শপথ বাক্যটা পান। বেশ, আপনার সমস্যা। এবার লিপিকা ম্যাডামের কাছে আসলে, লিপিকা ম্যাডাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। লিপিকা ম্যাম, আপনার সময় শুরু হয়েছে, বলুন। ও আমাকে এটা তো তৃণমূলের শিক্ষা হওয়া উচিত। তৃণমূল একদম ঠিক হয়েছে, এর মধ্যে দিয়ে যদি তৃণমূলের শিক্ষা হয়, কারণ বাইরন বিশ্বাস সাগরদীঘি উপনির্বাচনে যখন জিতেছিল, বাইরন বিশ্বাসকে 20-25 দিন ধরে এরকম ভাবে ঘুরিয়েছিল। বাইরন একবার রাজ্যপালের কাছে গেছে, একবার স্পিকারের কাছে গেছে, একবার ডেপুটি স্পিকারের কাছে গেছে, কিভাবে ঘুরে বেরিয়েছে। ইভেন রাজ্যপালের সঙ্গে সেই সময় পর্যন্ত অধীর চৌধুরী পর্যন্ত দেখা করেছিল। সে দেখা করার পরেও তাকে 20-25 দিন ধরে ওইভাবে বাইরনকে বসিয়ে রেখেছিল। তো যা করেছে তার রেজাল্ট পাচ্ছে, একদম ঠিক হয়েছে। এবার তৃণমূল যদি এই দেখে যদি শিক্ষা নেয়, একদম যদি দেখে শিক্ষা নেয় যে এটা করা উচিত নয়, সে যেরকম করে তার রেজাল্ট তাকে সেই রকম ভাবেই পেতে হয়। এখন ভুলে গেছে, এখন তৃণমূল ভুলে গেছে বাইরনের ব্যাপারটা। বেশ, আপনি একটা নির্ধারিত সময়ের আগে শেষ করেছেন বা সরাসরি একেবারে অন্তিম লগ্নে এসেছি, অন্তিম জায়গায় জয়দেব বাবুর কাছে আসবো। জয়দেব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আচ্ছা, রাষ্ট্রপতি কি কখনো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যায়? রাষ্ট্রপতিকে যা বলে কেন্দ্র সরকার সেটাই তো রাষ্ট্রপতি মেনে চলে।
এটাই তো ডেকোরাম, যে কেন্দ্র সরকার যা লিখে দেয় লোকসভায় দাঁড়িয়ে বলে দেয়। মানে বিজেপি সিঙ্গেল ম্যান্ডেট মেজরিটি পায়নি, তবু রাষ্ট্রপতির মুখ দিয়ে, উপরাষ্ট্রপতির মুখ দিয়ে তো বলিয়ে দিল যে বিজেপি সিঙ্গেল ম্যান্ডেট মেজরিটি পেয়েছে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ডাহা মিথ্যে কথা বলালো রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি, তাই নির্বিবাদে বলে দিল। তা পশ্চিমবঙ্গের রাজ্যপালের সমস্যাটা কি? রাজ্যপাল আর রাষ্ট্রপতি তো প্রায় সমসাময়িক ব্যাপার, মানে একই কাজ করেন তারা, সরকারের সঙ্গে থেকে অ্যালাইনমেন্ট করবে। কেন্দ্র সরকারের আপাদমস্তক মিথ্যেগুলো যদি রাষ্ট্রপতি দাঁড়িয়ে সংসদে বলতে পারেন, তাহলে আমাদের রাজ্যে যখনই ধনকর বাবু বা এই আনন্দ বোস আসেন, রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন কেন? রাজ্য সরকার যা বলবে সেই অনুযায়ী কাজ করলেই তো মিটে যায়, সেটাই তো সংবিধান বলে। সংবিধানে তো সেটাই বলা আছে যে রাজ্য সরকারের সঙ্গে মিলে জুলে দেশটাকে ভালো করে চালানোর জন্য তোমার পদ্মা তৈরি হয়েছে, কিন্তু এরা একটা লড়াই। আর সময় দিতে পারছি না, একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছি। আপনাদের চারজনকে অশেষ ধন্যবাদ টাইপি বাংলায় সময় দেওয়ার জন্য, এক কথা অঞ্চলের এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, মূলত যে ইস্যু নিয়ে এত কথা হচ্ছিল উপনির্বাচন, এবং উপনির্বাচনে 4 জন বিধায়ক নবনির্বাচিত হয়েছেন, এবং সেই নবনির্বাচিত বিধায়করা কি সত্যি সহজেই শপথ বাক্য পাঠ করতে পারবেন, এটা নিয়ে একটা জলঘোলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অন্যদিকে বিজেপির ফল কেন খারাপ হচ্ছে সেটাও বোঝার চেষ্টা করলাম, হয়তো দর্শকদের কাছে অনেকটাই ইজি হয়েছে বিষয়টা জানার চেষ্টা করেছি, এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রশ্নও করেছি। কিন্তু বিশ্বাস করুন, কাউকে ছোট করা বা কাউকে পার্সোনালি অ্যাটাক করা টাইপি বাংলার কোনো উদ্দেশ্য নেই, এক কথা অঞ্জনেরও নয়। কিন্তু কিছু প্রশ্ন কখনো করা অত্যন্ত দরকারি, তার কারণ সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন চলছে, সেই প্রশ্নগুলোর জবাব যত আপনারা দেবেন ততই মানুষ কনভিন্স হবে। এই কথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে। এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে টাইপি বাংলার পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।